পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 21। আলভি মায়ার সামনে এসে বসে বেডে। মায়া মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আলভি মায়ার গালে হাত রেখে জোর করে নিজের দিকে ফেরায়। আলভির হাত ঝাড়ি দিয়ে সরিয়ে আবার অন্যদিকে তাকায় মায়া। এত তেজ কেন? ছোঁয়ার আগেই ছ্যাদ করে উঠে। মায়া রেগে তাকায়। আলভির চোখ কাচুমাচু করে ইনোসেন্ট ছেলের মতো বলে, এভাবে তাকিও না, ভয় লাগে। আপনি কোন মাটি দিয়ে তৈরি বলুন তো? তুমি আর আমি সেম মাটি দিয়েই তৈরি। সরুন আমার সামনে থেকে। আলভি বেডের উপর উঠে দাঁড়ায়। মায়া আলভির দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আলভি হেঁটে এসে মায়ের পেছনে বসে রইল 2 পা ভাঁজ করে। এক টানে মায়াকে কোলের উপর তুলে নিয়ে শব্দ করে চেপে ধরে। এবার পারলে কোল থেকে ওঠো। হঠাৎ এমন হয় হকচকিয়ে যায় মায়া। দ্রুত আলভির হাত সরিয়ে দিয়ে দূরে সরে আসার চেষ্টা করে। সামনে থেকে সরতে বলেছ, সরে গেছি। এখন চুপচাপ বসে থাকবে, নয়তো আমি প্রতিশোধ নেব। ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মায়া। অবাক কণ্ঠে বলে, কিসের প্রতিশোধ? গত রাতে তুমি আমাকে কামড় দিয়েছিলে। এখন বেশি লাফালাফি করলে আমিও তোমাকে কামড় দেব। সুধে আসলে দুটো দিয়ে ছেড়ে দিন আমাকে। আমি তো একটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন দুটো চাইছো তাহলে দুটোই দে। হ্যাঁ দিন, আর ছাড়ুন আমাকে। দাঁত বের করে হাসে আলভি। চোখ রাখে মায়ার ফর্সা নরম কোমল ঘাড়ের দিকে। বেশি দেরি না করে মায়ের ঘাড়ে মুখ গুজে দেয়। মায়ের পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। মায়ের সাথে সাথে আলভির পুরো শরীর নড়ে ওঠে। প্রথমে আলতো এক কামড় বসায়, তারপরে আলতো চুমো খায়। ঘাড়ে মুখ গুজে রেখেই বলে, তোমার গায়ে ঘ্রাণ তো মারাত্মক। নেশা ধরিয়ে দিচ্ছে। ততক্ষণে মায়ের লাফালাফি শুরু হয়ে গেছে আলভির কাছ থেকে ছোটার জন্য। আলভি যেই শক্ত করে ধরেছে তাতে কারো বাপের মুরদ হবে না আলভির কাছ থেকে মায়াকে টেনে আলাদা করার। শয়তান লোক, কামড় দেওয়ার কথা বলে কি করছেন আপনি? হাতে কামড় দিতে চেয়ে ঘাড়ে কামড় দিলেন কেন? মায়া ঘাড়ে থুতনি ঠেকিয়ে গালে চুমো খায়। মুখ সরিয়ে নেয় মায়া। আমি কি একবারও বলেছি হাতে কামড় দেব? আর আর কি? কিছু না, ছাড়ুন আমাকে। বাপ না হওয়া পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। কটমট করে আলভির মুখের দিকে দেখার চেষ্টা করে মায়া। আলভি আবার মায়ের গালে চুমু খায়। আলতাফ মাহমুদ মায়ের রুমে আসেন। রুমের কোথাও মায়া নেই। ডাকাডাকি করে করিডোরে এসে দাঁড়ান। মান্তাসা দাদার ডাক শুনে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। আলতাফ মাহমুদ হাত বাড়িয়ে কোলে তুলে নেন মান্তাসাকে। তোমার ফুপি কোথায় দাদু? হাত দিয়ে আলভির রুম দেখিয়ে দেয়। মায়া ওই রুমে। মাথা নাড়ায় মান্তাসা। তুমি যেতে দেখেছো? ছোট আব্বু ধরে নিয়ে গেছে। আলভি জোর করে ধরে নিয়ে গেছে? আচ্ছা, তুমি তোমার আম্মুর কাছে যাও, আমি একটু পর এসে তোমাকে নিয়ে যাব। মান্তাসা কোল থেকে নেমে রুমে চলে যায়। আলতাফ মাহমুদ ছেলের রুমের সামনে এসে দাঁড়ান। ইতস্তত বোধ করলেও হাত উঁচিয়ে ডোর নক করেন। মায়া? মায়া কিছু বলার আগে আলভি বলে, মায়া এই রুমে নেই। আমাকে ডিস্টার্ব না করে সঠিক রুমে গিয়ে খোঁজ চালান দয়া করে। আলভির কথা শেষ হতেই মায়া গলা ছেড়ে বলে, মিথ্যে কথা। আমি এই রুমের ভেতরেই আছি ছোট আব্বু। বাইরে আয়, কথা আছে তোর সাথে। তোমার ছেলে বের হতে দেয় না। আলভি মায়াকে বাইরে আসতে দাও। আলভি বিরক্তি মাখা চোখ মুখে ডোরের দিকে তাকিয়ে থাকে। এখনই আসতে হলো? আর মায়াকে ডাকছে কেন? মায়ের সাথে কি দরকার? মায়া, ছাড়ুন। বাপটার কি লজ্জা শরম বলতে কিছু নেই? ছেলের কাছ থেকে ছেলের বউকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে। লজ্জা শরম তো আপনার নেই। এই বয়সে লজ্জা শরম থাকতেও নেই। আলভি মায়াকে বাইরে আসতে দাও। হাতের বাঁধন আলগা করে আলভি। মায়া লাফিয়ে কোল থেকে নেমে দাঁড়ায় নিচে। এমন ভাবে নামছো মনে হচ্ছে এতক্ষণ আগুনের উপর বসেছিলে। আগুন না, আস্ত একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসেছিলাম এতক্ষণ। চেপে ধরে রাখায় মায়ের হাতটা ব্যথা হয়ে গেছে। আলভি বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে রুমের চাবিটা বের করে হাতের মুঠোয় পড়ে ডোরের সামনে এসে দাঁড়ায়। ডোর খুলে মায়াকে বের হতে না দিয়ে নিজেই বাইরে বেরিয়ে এসে বাহির থেকে ডোর লক করে দেয় চাবি দিয়ে। ভেতর থেকে মায়া হা করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? ওকে বের না করে নিজেই বেরিয়ে গেল। আলতাফ মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে আবার বন্ধ ডোরের দিকে তাকান। মায়াকে রুমের মধ্যে আটকে রাখলে কেন? তোমার সাথে তো কোনো কথা নেই আমার। আমি মায়ের সাথে কথা বলবো। মায়ের সাথে তোমার কি কথা আছে? যা বলার আমাকে বলো, আমি মায়াকে বলে দেব।
তোমার কাছেই যদি বলা যেত তাহলে আর মায়াকে ডাকবো কেন? শয়তানি শিখিয়ে দেওয়ার জন্য? আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। কি বললে তুমি? আমার কেন যেন মনে হচ্ছে মায়াকে তুমি উস্কানি দাও, ওর পিছনে কলকাঠি তুমি নাড়ো, তুমি মায়াকে বুদ্ধি দাও। তুমি কিছু তো একটা নিশ্চয়ই করো। পাগলের মতো কি সব বলছো? আমি কেন এসব করতে যাব? আমাকে জব্দ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করে এসব করছো দুজনে। মায়ার চোখ বলে এক কথা আর মুখ বলে আরেক কথা। এর পেছনে তুমিই আছো, আমি নিশ্চিত। পাগলের মতো কথা বলবে না। সত্যি কথা বললেই পাগল হয়ে যায়। আজকাল সত্যি কথার ভাত নেই। ডোর খুলে মায়াকে বাইরে বের করো। এই জন্মে কি দাদা হওয়ার ইচ্ছে নেই তোমার? কেন থাকবে না? তাহলে আমার বউটাকে কুবুদ্ধি দেওয়া বন্ধ করো এখন, আর যাও গিয়ে বিশ্রাম নাও। আলতাফ মাহমুদের আর কোনো কথা না শুনে ঠেলে ওনাকে রুমের সামনে থেকে সরিয়ে সিঁড়ির কাছে রেখে আসি। ঘুরে এসে রুমের ডোর খুলে ভেতরে এসে আবার ডোর লক করে দেয় চাবি দিয়ে। এই জন্মে আর এই রুমের বাইরে বের হতে পারবে না। আলতাফ মাহমুদ বন্ধ ডোরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচে নেমে আসে। আলভির সাথে চেঁচামেচি শুরু করে মায়া। আলভি শটান দাঁড়িয়ে চুপচাপ মায়ার সব কথা শোনে। হাঁপিয়ে গেছে নিশ্চয়ই, নাও পানি খাও। পানির বোতল তুলে মায়ের দিকে বাড়িয়ে দেয়। মায়া বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে কয়েক ঢোক পানি খায়। আহারে সোনা আমার, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এরপর থেকে চিৎকার চেঁচামেচি করার সময় পানির বোতল হাতে রাখবে। আপনার মতো বজ্জাত শয়তান লোক এই দুনিয়ায় আর একটাও নেই। ভুল বললে সোনা, আমার মতো ভালো একটা বর এই দুনিয়ায় দ্বিতীয়টা নেই। তুমি এত চিৎকার চেঁচামেচি করলে, অথচ আমি একটু শব্দ অবধি করিনি। উল্টো তোমাকে পানি খাওয়ালাম। পানি খাইয়ে খোঁটা দিচ্ছেন? একদম না, নিজের প্রশংসা করলাম। মায়া কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। এই লোকের সাথে খ্যাচ খ্যাচ করে কোনো লাভ নেই। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। রেগে গিয়েও তো ওকে রুম থেকে বের করে দিতে পারে। আলভি গায়ে টি শার্ট খুলে সোফার উপর ছুড়ে দেয়। উন্মুক্ত হয় ফর্সা শরীর। মায়া চোখ সরিয়ে নেয়। রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বেডের উপর। মায়ের দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে না থেকে বেডে উঠে শুয়ে ঘুমাও। রাতে তো ঘুমাতে পারোনি ঠিকভাবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিজের চিন্তা করুন। শোয়া থেকে উঠে আসে আলভি। মায়ের হাত থেকে পানির বোতলটা নিয়ে রেখে দেয়। কোনো কথা না বলে পুনরায় মায়াকে পাজা কোলে তুলে বেডে শুয়ে দেয়। মায়া উঠে আসতে গেলে আলভি ওর মুখের উপর ঝুঁকিয়ে এসে বলে, এখান থেকে উঠলে এমন কিছু হবে যার জন্য তুমি মোটেও প্রস্তুত না। কি কি করবেন আপনি? বোঝার মতো বয়স হয়েছে তোমার, তাই না বোঝার ভান করবেন না সোনা। কথা শেষ করে মুচকি হাসে। মায়ার চোখ মুখের উপর ফু দিয়ে বেডে উঠে নিজের জায়গায় শুয়ে পড়ে। মায়া চুপচাপ শুয়ে রইল। কতটা সময় পেরিয়ে গেছে মায়ার জানা নেই। পাশ থেকে আলভির ভারী শ্বাস ফেলার শব্দ আসছে। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায়। ঘুমে বিভোর হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসে। এখন ওর মোটেও ঘুম আসছে না। চোখ পড়ে আলভির বাম হাতের উপর। রাতের আগের মাথায় হাতটায় কামড় দিয়ে কি অবস্থা করেছে। এখনো নীল নীল হয়ে রয়েছে জায়গাটুকু। ফর্সা হাতে দাগ স্পষ্ট হয়ে রয়েছে। মায়া হলো মায়ার। এভাবে কামড় দিয়া মোটেও ঠিক করেনি। তাকায় কপালের দিকে। দেয়ালের সাথে বাড়ি খেয়ে কপালটাও ফুলিয়ে দিয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত আলভির মুখের দিকে।